হে দেশি হ্যাকার্স, মি দেশন অ্যান্ড ওয়েলকাম টু সিজাত একাডেমি। তোমার কি মনে হয় বাংলাদেশে কি কোনো ভালো হ্যাকার নেই? তোমার কি একবারের জন্য মনে হয়নি যে তোমরা আজ পর্যন্ত যেসব হ্যাকারের নাম শুনেছো যারা বিভিন্ন ধরনের কোম্পানি হ্যাক করেছে, নাসাকে হ্যাক করেছে, তারা বিভিন্ন দেশের যেমন ইউএস কান্ট্রির, জাপান, চায়না এসব দেশের, কিন্তু তোমরা কি জানো বাংলাদেশের হ্যাকাররাও এমন বড় বড় কাজ করেছে যা হয়তো তোমরা আজ পর্যন্ত জানতে পারোনি বা তোমাদেরকে কেউ জানায়নি। তো আজকের এই ভিডিওতে আমরা তাদেরকে নিয়ে কথা বলবো যে তারা কি হ্যাক করেছে এবং তাদের পরিণতি কি হয়েছে। সো লেটস গেট স্টার্ট। 2024 সালে এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে শুধুমাত্র একটি ফোন ব্যবহার করে সে মার্ক জাকারবার্গের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছিল, কিন্তু এর পুরোপুরিভাবে ইনভেস্টিগেশন না হওয়ায় তা সত্য নাকি মিথ্যা ভালোভাবে প্রমাণ করা হয়নি। তবে আমরা আজকে এমনই 3টি ঘটনা সম্পর্কে কথা বলবো, জানবো যে তারা ধরা পড়েছে নাকি নয় এবং তাদের পরিণতি কি হয়েছে এবং তারা আসলে কি করেছিল। কেস 1 হলো একজন ঢাকার 17 বছরের কিশোর সম্পর্কে। সে আসলে কে ছিল? ঢাকার একটি সাধারণ পরিবারের 17 বছরের স্কুল শিক্ষার্থী। তার কাছে কোনো সুপার কম্পিউটার ছিল না বা দামি হ্যাকিং ল্যাবও ছিল না, শুধু একটি পুরনো ল্যাপটপ এবং একটি মোবাইল ফোনের মাধ্যমে সে কাজ করত। 2024 সালে তার উপর অভিযোগ ওঠে যে সে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ করেছে। এমনকি বিভিন্ন প্রতিবেদনের মধ্যে দাবি করা হয়েছে যে সে মার্ক জাকারবার্গের ফেসবুক পেজের মধ্যে একটি পোস্ট প্রকাশ করতেও সক্ষম হয়েছিল। এই কারণে ঘটনাটি দ্রুত আন্তর্জাতিকভাবে আলোচনার পাত্র হয়ে ওঠে, কিন্তু এটি পুরোপুরি প্রকাশিত না হওয়ায় সবাই এর সম্পর্কে জানে না এবং এটি পাবলিকলি ভালোভাবে প্রকাশও করা হয়নি। কারণ ইন্টারনেটের মাধ্যমে কেউ যখন কোনো ক্রাইম করে সে তার ফুটপ্রিন্টগুলো ছেড়ে যায়, কিন্তু যদি কোনোভাবে সেই ফুটপ্রিন্টগুলো মুছে ফেলা যায় তাহলে তাকে খুঁজে বের করা অনেক কষ্টকর হয়ে পড়ে। এই ঘটনাটি পুরোপুরি প্রমাণিত না হওয়ার একটি প্রধান কারণ রয়েছে, তা হলো সে কোনো প্রকার ম্যালওয়্যার ইউজ করেনি এবং ব্রুট ফোর্স অ্যাটাকও ইউজ করেনি। সে সাধারণত সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটি করেছিল, অর্থাৎ সে এই কাজের জন্য কোনো ম্যালওয়্যার ইউজ করেনি এবং কোনো ব্রুট ফোর্স অ্যাটাকও চালায়নি। শুধু একটি ফোন কল এবং বিশ্বাসযোগ্য মিথ্যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, এটাকেই বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তার এই কাজটি ছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি সাহসী এবং আলোচিত উদাহরণ, যেখানে প্রযুক্তির চেয়ে মানুষের বিশ্বাসকে টার্গেট করা হয়। আজকের সময় বলা যায় কেউ সিস্টেম হ্যাক করতে চায় না। সাধারণত মানুষ সিস্টেম হ্যাক না করে সেই সিস্টেম যে চালায় সে মানুষটির মাইন্ডকে হ্যাক করে, কারণ এটি সিস্টেমকে হ্যাক করার চেয়ে অনেক পরিমাণ সহজ হয়ে থাকে। একটি সিস্টেমকে হ্যাক করতে হলে অনেকগুলো প্রসেসের প্রয়োজন হয়, কিন্তু কোনো মানুষের মাইন্ডকে হ্যাক করতে হলে তুমি শুধু তাকে কনভিন্স করতে পারলেই সে তোমাকে সবকিছু ইনফরমেশন দিয়ে দিবে। তাই এখনের হ্যাকিংয়ের 100%-এর মধ্যে 95% হয়ে থাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই। তাহলে মূল কথা হলো তারা জানলো কিভাবে যে এটি বাংলাদেশের কেউ হ্যাক করেছে? এটি মূলত করা হয়েছিল তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করার মাধ্যমে। ফেসবুকের নিজস্ব যে সিকিউরিটি টিম রয়েছে তারা সাধারণত আইপি অ্যাড্রেসটিকে বিশ্লেষণ করেছিল এবং তার সোর্স খুঁজে বের করেছিল যে সেটি কোন জায়গা থেকে অপারেট করা হয়েছে। তারা আইপি অ্যাড্রেসের উৎস এবং লোকেশন ট্র্যাক করে দেখে এটি বাংলাদেশ থেকে অপারেট করা হয়েছিল। এরপরে 2 জুন 2024 সালে ভোরেই বাংলাদেশের পুলিশ এবং আইসিটি ডিভিশন তার বাসায় অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের সাইবার অ্যাটাকের জন্য অনেকগুলো আইন তৈরি করা হয়েছে। তোমরা যদি চাও আমি নেক্সট কোনো ভিডিওতে সবগুলো আইনকে একটি কম্প্যাক্ট ভার্সনের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করব। যদি তুমি সত্যিকার অর্থে সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং এ আগ্রহী হয়ে থাকো তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো। এই চ্যানেলের ভিডিওগুলো দেখার পর তোমার কোনো পেড কোর্সের প্রয়োজন হবে না। নতুন হয়ে থাকলে প্রিভিয়াস ভিডিওগুলো আগে দেখে নিও, কারণ এর মাধ্যমে তোমার একটি স্ট্রং বেস তৈরি হবে। আর এখন এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। 2 নাম্বার কেসটি হলো একটি ব্যাংক হ্যাকার গ্রুপের। এই গ্রুপটিতে সাধারণত 4 জন লোক ছিল। তাদের মূল টার্গেট ছিল ব্যাংকের গ্রাহকদের আর্থিক তথ্য চুরি করা। তারা সাধারণত গ্রাহকদেরকে একটি ভুয়া মেসেজ পাঠাতো এবং মেসেজের মধ্যে বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস লিঙ্ক থাকতো। লিঙ্কগুলোতে ক্লিক করলেই ভুল লগ ইন পেজ এবং গ্রাহকদের ফাঁদে ফেলার অনেকগুলো ওয়ে থাকতো এবং তারা তা না বুঝে সেই ফাঁদে পাও দিত। তাদের মূল লক্ষ্যই ছিল যে ব্যাংকের অ্যাকাউন্টগুলোর লগ ইন ক্রেডেনশিয়াল চুরি করা, অর্থাৎ ইউজার আইডি, পাসওয়ার্ড, ওটিপি ইত্যাদি চুরি করা। এর মাধ্যমে তারা যে কারো ব্যাংক অ্যাকাউন্টের থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারত। এটিকে মূলত এসএমএস ফিশিং বলা হয়। তাই যে কোনো এসএমএস এ ক্লিক করার আগে এসএমএসটি অথেন্টিক কিনা দেখে নিতে হবে। এটি অনেক বৃহৎ পরিসরের একটি ফিশিং অভিযান ছিল। তারা 3 মাসে প্রায় 300 মানুষের ব্যাংক অ্যাকাউন্টের লগ ইন ক্রেডেনশিয়াল চুরি করেছিল এবং প্রতিটি এসএমএস এমনভাবে তৈরি করা হয়েছিল যেন সেগুলো দেখতে একদম ব্যাংক থেকেই পাঠানো হয়েছে। এসএমএস এর ভিতরে যে সকল লিঙ্ক থাকতো তার ভিতরে অনেকগুলো লগ ইন পেজ থাকতো, সেগুলোতে ইউজার নেম পাসওয়ার্ড দিলেই তা
হ্যাকারদের কাছে চলে যেত। এই ধরনের বড় ক্রাইমগুলো আসলে ঢাকা থাকে না, তারা অনেক বড় পরিসরে এটি করার কারণে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা সন্দেহজনক লেনদেন শনাক্ত করে। তারপর বিষয়টি সাইবার নিরাপত্তাকারীরা তদন্ত করলে কিছু সন্দেহজনক শনাক্ত করা হয়। শেষ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তাদের মধ্যে 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কেস 3। হঠাৎ একটি সরকারি ওয়েবসাইটের মধ্যে অনুমোদিত প্রবেশ ঘটে এবং সেখানের মধ্যে লেখা ছিল ইউ আর হ্যাক। এটি সাধারণত সাবডোমেইন টেকওভারের মধ্যেই পড়ে। এই ক্ষেত্রে বাগ হান্টাররা সেই সাবডোমেইনটিকে টেকওভার করে এবং ওই হোস্টের মধ্যে একটি HTML ফাইল আপলোড করে সেখানের মধ্যে লেখা থাকে ইউ আর হ্যাক। পেজের মধ্যে একটি লাইনই দেখায়। এগুলো সাধারণত বাগ হান্টাররা করে থাকে, তারা বাউন্টি অর্জনের জন্য এটা করে থাকে। এগুলো আক্রমণের উদ্দেশ্যে করা হয় না, নিরাপত্তা দুর্বলতা প্রদর্শন করার জন্য হয়। এই ঘটনাটির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং সাইবার নিরাপত্তার দলও এটির সম্পর্কে কাজ করা শুরু করে। ওয়েবসাইটের দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় সাইবার হামলার ঝুঁকি বাড়িয়ে দেয়। এজন্য নিয়মিত সিকিউরিটি আপডেট করতে হবে এবং পাথ ম্যানেজমেন্টের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ইউজ করতে হবে। এটি যেহেতু একটি বাগ হান্টারের দ্বারা করা হয়েছিল এবং তার উদ্দেশ্য জানা যায়নি, এর কারণেই এর আর কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। এই থেকে বলাই যায় যত বড় ক্রাইমই হোক না কেন এবং তা তুমি যত লুকিয়েই করো না কেন, অনলাইনে কোনো কিছুই লুকিয়ে নেই। সাইবার নিরাপত্তার কাজ শিখে তুমি যদি তা উল্টো পথে ব্যবহার করো তাহলে ধরা তো পড়বেই। এই ধরনের অপরাধগুলো সাধারণত কৌতূহলের বশে হয়ে যায়, কারণ এগুলো অনেক ইন্টারেস্টিং বিষয় এবং এতে কম সময়ে টাকা বেশি আসে। আসলে স্কিল নিজে কোনো সমস্যা নয়, সেটি সমস্যা করে যখন উদ্দেশ্য বদলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লার্ন, প্র্যাকটিস অ্যান্ড স্টে এথিক্যাল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।